দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না। তাই স্বপ্নের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধভাবে খেলতে হবে। যুদ্ধ পরিস্থিতির মতো বাস্তবতা মাথায় রেখে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে আজ নয়াদিল্লিতে বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিয়ে স্থানীয় এক গণমাধ্যমে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। মূলত ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যে তিনি এই উদ্বেগের কথা জানান। একদিকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অন্যদিকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে বড় মাঠে বাংলাদেশ কেমন খেলছেন, আগামীতে দেশীয় আন্তর্জাতিক পরিসরে কেমন হবে বাংলাদেশের খেলা, প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় দুনিয়ার মাঠের খেলোয়াড়। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক। নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। ১/১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে, অভিযোগ তারেক রহমানের। সব ষড়যন্ত্র ব্যর্থ করে জয়ী হওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি, প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা। কূটনীতিকদের সঙ্গে বৈঠক। শিশু ধর্ষণের বিচারে হবে আলাদা ট্রাইব্যুনাল, আইন সংশোধনীর গেজেট বৃহস্পতিবার। জামালের উপদেষ্টা, থাকছে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান। এবং করোনাকালে ভ্যাকসিন কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বেক্সিমকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। আমরা আলোচনা শুরু করছি। প্রথমে জনাব মাহবুব কামাল, আপনার কাছে এই আলোচনায় আসতে চাই। বেশ অনেক দিন ধরেই, প্রায় 7 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছেন, এবং এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটা উন্নতি হওয়ার প্রত্যাশা ছিল জনগণের মনে, ঠিক ততটা উন্নতি হয়নি। এখনও ছিনতাই, চুরি, ডাকাতি, বিশেষ করে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনাগুলো বেড়েই চলছে। কিন্তু একটা আশার জায়গা ছিল যে বৈশ্বিক প্রেক্ষাপটে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই অবস্থান, সেটি বাংলাদেশের পক্ষেই সবসময় ছিল। আজকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার মুখে আমরা শুনলাম যে বাংলাদেশের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, এবং অন্তর্বর্তী সরকারের সাথে এসব বিষয় নিয়ে আলোচনাও চলছে। প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ বড় মাঠের খেলোয়াড়। সব মিলিয়ে আসলে কি বাংলাদেশ বড় মাঠে, ছোট মাঠের খেলাটা কেমন হচ্ছে, মানে বাংলাদেশের ভেতরে, আর বড় মাঠের খেলাটাই আসলে কি অবস্থায় আছে? না, আমাদের প্রধান উপদেষ্টা তো একটা গ্লোবাল পার্সোনালিটি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। হি ইজ লার্জলি অ্যাকসেপ্টেড ইন আওয়ার গ্লোব। তো কথাটা হচ্ছে, আপনি যেটা বললেন যে আমেরিকা এতদিন পর্যন্ত তো আমাদের সাথে আমাদের সাথে খুব বড় ধরনের মতবিরোধ ছিল না বা সহযোগিতা করছি, এটা আপনি কেন বললেন? এটা তো আমেরিকা তো আমেরিকা না, আমেরিকা হচ্ছে কোন পার্টি ক্ষমতায় আছে সেটা, তাই না? বাংলাদেশের সাথে ডেমোক্রেট দলের এক ধরনের সম্পর্ক ছিল, আবার ন্যাচারালি রিপাবলিকানরা যখন ক্ষমতায় আসলো তখন আরেক ধরনের হবে। এটি তো স্বাভাবিক। আমেরিকার ফরেন পলিসি সবসময় একই থাকে, এটা ঠিক না। কিছু কিছু বিষয়ে এক থাকে সবসময়। রিপাবলিকানরাও যেমন ফিলিস্তিন ইস্যু, এটা খুব বেশি হেরফের হয় না। অন্যান্য ক্ষেত্রে চেঞ্জ হয়, এটার ফরেন পলিসি চেঞ্জ হয়। আর তার চেয়ে বড় কথা হলো যে ট্রাম্পের সাথে রিপাবলিকানের সাথে ডেমোক্র্যাটদের অনেকগুলো ইস্যুতে এবার বড় ধরনের কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল, অনেকগুলো ইস্যুতে। হ্যাঁ, শুধু আপনার ধরেন যে ইমিগ্রেশনের প্রশ্নে, তারপরে বাংলাদেশ প্রশ্নে, নানা ইস্যুতে তাদের কন্ট্রাডিকশন হয়েছিল, এবং এটা মনে করার কোনোই কারণ ছিল না। এটা কেন আমরা এটা ভাবলাম যে এই 7 মাসে আমেরিকা কিছু বলে নাই বলেই আমেরিকা ফর লং এই কন্টিনিউ করে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে যে পার্সোনালি ট্রাম্প
ট্রাম্পের সাথে প্রফেসর ইউনূসের সম্পর্ক বেশি ভালো না, এটা এটা it is evident। কারণ ফ্রেন্ডস অফ ইউরোসে যারা আছেন তারা সবাই বারাক ওবামা, হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন, তারা সবাই ট্রাম্পের বিরোধী দলের আসলে। বিরোধী দলের, এবং এটা মনে করা হয় যে প্রফেসর ইউনূস আপনার ক্লিনটন ফাউন্ডেশনকে ফান্ডিং করছে বা ইত্যাদি, এবং হিলারি ক্লিনটনের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক, ভালো সম্পর্ক আছে, তাই না? তো ওইভাবে একটা ম্যাথমেটিক্স করলে মানে প্রফেসর ইউনূসকে ট্রাম্পের লাইক করার কথা না, পছন্দ করার কথা না। এখন তুলসী গ্যাবার্ড, আপনি নিশ্চয়ই জানেন তুলসী গ্যাবার্ড মারাত্মক রকম হিন্দুত্ববাদী একটা নারী, মারাত্মক, ইসকনের সে ইত্যাদি, এবং হিন্দুত্ববাদী এবং হিন্দুইজম উনি প্রমোট করেন ইভেন ইন আমেরিকা। হ্যাঁ, তো সে তুলসী গ্যাবার্ড এখন ইন্ডিয়া এখন আমাদের সাথে কি ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে এটা তো আমরা সবাই জানি, টোটালি নন কোঅপারেটিভ। এবং তারা বলতেছে যে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া তারা কোনো ডিলিংসে যাবে না। সুতরাং এই গভর্নমেন্টকে তো ইন্ডিয়া পছন্দ করছে না। তো এই অপছন্দের সঙ্গে আবার তুলসী গ্যাবার্ডের যে এজেন্ডা, যে মাইনরিটি ক্লেনজিং, হ্যাঁ, উনি তো শুধু হিন্দুর কথা বলেন না, উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কথা বলছে। নট অনলি ইন বাংলাদেশ, সিরিয়া টিরিয়া এগুলো, এবং ইসলামপন্থী চরমপন্থার উত্থান নিয়ে তারা এটা তাদের ইস্যু। এটা কিন্তু অনেক আগের ইস্যু এটা আমেরিকার, ইট ইজ নাথিং নিউ। এই যে ওয়ার অন টেরর তো অ্যাকচুয়ালি ইট ইনক্লুডস ইসলামিক ফান্ডামেন্টালিজম অলসো। তো এই ওয়ার অন টেরর আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে, বা ধরেন হয়তো দিল্লি হয়তো বাংলাদেশের এই জায়গায় আসলে কি করা উচিত? বাংলাদেশ তো বেশ ভালো একটা জায়গাতেই ছিল, আমরা দেখেছি ইলন মাস্কের সাথে এক ধরনের ডিলিংসে এসেছে বাংলাদেশ, আবার একই সাথে হিন্দুত্ববাদী যে আচরণের কথা আপনি তুলসী গ্যাবার্ডের বললেন, বাংলাদেশের বাস্তবতায় আমরা সবাই দেশের ভেতরে যে পরিস্থিতি সেটা আমরা সবাই জানি গণমাধ্যমের মাধ্যমে। এতটাই তো খারাপ পরিস্থিতি হয়ে যায়নি যার জন্য উদ্বেগ প্রকাশের মতো অবস্থা তৈরি হয়েছে কি বাংলাদেশে? না, দেখেন বাংলাদেশের ফরেন পলিসি কিন্তু প্রফেসর সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা, উনি বিশেষ করে ইন্ডিয়ার সাথে ডিপ্লোমেসিটা ঠিকমতো করেন নাই এই মাসে। হ্যাঁ, যেমন ধরেন উনি টেক ওভার না করতেই উনি ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পথেই উনি আপনার 7 সিস্টার নিয়ে তারপরে নানা রকম মানে এক ধরনের ইন্ডিয়াকে থ্রেটই করছেন উনি। হ্যাঁ, তো এখন কিন্তু এখন জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উনি উল্টে গেলেন। এখন সেদিন তো আপনি শুনলেন যে আমাদের ইন্ডিয়ার সাথে কী ধরনের সম্পর্ক রাখা উচিত এবং 7 সিস্টার ইত্যাদি। তো ওইটার সাথে তো এটা কন্ট্রাস্ট করে। প্রথম যে উনি বক্তব্যটা দিছিলেন, যে সেটা কি পলিটিক্যাল বক্তব্য ছিল যে ইন্ডিয়া যে অবস্থা তৈরি করছিল বাংলাদেশে? না, ইট ইজ জাস্ট টু ক্যাশ দি পপুলার সেন্টিমেন্ট এগেইনস্ট ইন্ডিয়া। জাস্ট এটা একটা পপুলিজম। হ্যাঁ, এটা স্টেটসম্যানশিপ না। উনি যেটা করছেন প্রথমে, ইট ইজ নট এ স্টেটসম্যানশিপ, এইটা পপুলিজমের কাছে সারেন্ডার করা। উনি দেখছেন যে আমাদের এখানকার মানুষ বাই অ্যান্ড লার্জ, আমাদের এখানকার মানুষ হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ানের চাইতে বড় কথা অ্যান্টি হিন্দু, আমি যদি অন্যভাবে বলি। এবং ইন্ডিয়া তো এখানে নানা রকম আমাদেরকে শোষণ করছেই। না, বাংলাদেশের সব মানুষ অ্যান্টি হিন্দু এটা বলাটা সব বলতেছি না, আমি বাই অ্যান্ড লার্জ বলছি, আপনি শব্দটা মিস করে গেছেন। বাই অ্যান্ড লার্জ এইখানকার মানুষ অ্যান্টি ইন্ডিয়ান, ঠিক আছে? এবং ধরেন যে নিচের লেভেলে হয় কি, ওরা আর ওই ইন্ডিয়া শোষণ করছে, এগুলি বুঝে না, ওরা বলে যে হিন্দু। মানে অনেক গার্জিয়ান দেখবেন এই বলে হিন্দুর সাথে মিশনারি স্কুলে গিয়ে, এরকম আছে, কিন্তু এগুলি আপনি অস্বীকার করতে পারবেন না। তো ফলে এই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা বাংলাদেশে আছে, এইটাকে প্রফেসর সাহেব ক্যাশ করতে চাইছেন। হ্যাঁ, এই পপুলিজমটাকে। হ্যাঁ, যে অ্যান্টি ইন্ডিয়ার বিরুদ্ধে বক্তব্য করলে আমার জনপ্রিয়তা বাড়বে, মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে করবে, এইটা। কিন্তু ইন দ্য লং রান এইটা যে হইতে পারে, রিপালস করতে পারে, হ্যাঁ, এইটা উনি ভাবেন নাই। যে কারণে উনি এখন ইন্ডিয়ার ক্রমাগত নন কোঅপারেশনের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু এখন তার টোন চেঞ্জ করছেন। এটা আমরা তো দেখছি আর কি। হ্যাঁ, তো এটা তো হলো না। স্টেটসম্যানশিপ, ডিপ্লোমেসি, এগুলি তো আপনাকে বহুদূর চিন্তা করে করতে হবে। আপনাকে তো জনগণের লেজুর ভিত্তি করলে হবে না, তাই না? আপনাকে জনগণ অনুসরণ করবে, আপনার ফার্স্টসাইটনেস, আপনার ভীষণ, জনগণ আপনাকে অনুসরণ। এখানে হয়ে গেছে উল্টা, মানে জনগণ যেটা চাচ্ছে প্রফেসর সাহেব সেই পথেই আগাইছিলেন। ভাই, কামাল ভাইয়ের কাছে আবার আসবো। আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বলছিলেন যে প্রধান উপদেষ্টা কিংবা এখনকার উপদেষ্টা পরিষদের মধ্য থেকে একটা জনতুষ্টিবাদী আচরণ দেখা যাচ্ছে,
আপনারাও কি মনে করেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনতুষ্টিবাদী আচরণ করে একটা লং রানে আমরা একটা ভালো জায়গায়, যে স্বপ্নের কথা বলা হচ্ছে বারবার, সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো? ধন্যবাদ জাফর ভাই এবং যারা শুনছেন। আমি মাহবুব কামাল ভাইয়ের সাথে কয়েকটা জায়গায় সেপারেটলি দ্বিমত করতে চাই। সেটা হলো যে বাংলাদেশের মানুষের, আমরা যারা মাঠে জনগণের সাথে মিশি, তাদের মধ্যে ইন্ডিয়া বিরোধিতা যেই জায়গাটা, সেটা আমরা মানুষের মধ্যে দেখি যে দিল্লি বিরোধিতা হিসাবে, কিংবা ইন্ডিয়ান যে বাংলাদেশ সম্পর্কে ফরেন পলিসি, সেই আধিপত্যের বিরোধিতা জায়গা থেকে দেখেন একজন মানুষ ঢাকা না দিল্লি এই স্লোগান দিয়ে সে কিন্তু আবার ঠিকই তার হিন্দু ভাইয়ের সাথে কিন্তু সে একসাথে মিশছে, সহাবস্থান করছে। তার মানে এই ইন্ডিয়ান যে নিপীড়িত জনগোষ্ঠী কিংবা সাধারণ মুক্তিগামী জনগোষ্ঠী যারা আছেন, তাদের সাথে কিন্তু এই অঞ্চলের মানুষের তেমন একটা বিরোধ আছে বলে মনে হয় না। বিরোধটা মোস্ট অফ দ্য পলিটিক্যাল, এবং সেটা আসলে দিল্লির আধিপত্যের বিরোধী জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে প্রফেসর ইউনূসের ওই প্রথম যেদিন তিনি আসেন দেশে এবং তখন যখন বলেন যে সেভেন সিস্টারের জায়গা, আমার কাছে মনে হয়েছে কি ইন্ডিয়ান, বাংলাদেশ এবং শেখ হাসিনা প্রশ্নে ইন্ডিয়ান যে অবস্থা, এবং ইন্ডিয়া ক্রমাগতভাবে শেখ হাসিনাকে যেভাবে সাপোর্ট দিয়েছে এবং স্বৈরাচারী একটা ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য এখন পর্যন্ত যা করছে, তো ওই জায়গা থেকে এবং ওই সময় মানুষের যে ইমোশন, এইগুলোকে যদি আমরা জনতুষ্টিবাদ কিংবা আসলে পপুলারিজম বলে আমরা সেগুলোকে হালকা করি, তাহলে আমার মনে হয় যে একটু জনগণের সাথে একটু মিসজাজ করা হয়। ওই সময় ইন্ডিয়ান অ্যাকশন এবং ইন্ডিয়া যেভাবে এই অভ্যুত্থানটাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করেছে, সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এই জনগণের পক্ষে দাঁড়িয়ে প্রফেসর ইউনূস একটা স্ট্যান্ড নিয়েছেন। তবে এটা সত্য, আবার যখন স্টেট আমাকে পরিচালনা করতে হবে কিংবা একটা রাষ্ট্র যখন প্রপারলি ফাংশন করবে, তখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে স্ট্র্যাটেজিগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিবে। দ্বিতীয় একটা জায়গা, সেটা হচ্ছে যে জনগণের লেজুর ভিত্তিটাই আসলে একটা স্টেটের করা উচিত। সমস্যাটা হচ্ছে যে আমরা অনেক সময় এই গভর্নমেন্টকেও দেখেছি যে জনগণের লেজুর ভিত্তি আসলে একটা মব দ্বারা যে নিয়ন্ত্রিত যেটা চাহিদা, সেটা হয়তো সামটাইমস পালন করে, যেটাকে আমরা না করি কিংবা যেটাকে আমরা পছন্দ করি না। কিন্তু আসলে সত্যিকার অর্থে স্টেটের আসলে জনগণের লেজুর ভিত্তি করা উচিত। আমরা দেখেছি যে শেখ হাসিনা রাষ্ট্রের প্রশ্নে তিনি নিজে যেটা ভেবেছেন যে ইন্ডিয়াকে তিনি এইভাবে দাসত্ব করবেন, ইন্ডিয়াকে তিনি এভাবে সার্ভ করবেন, সেভাবে তিনি জনগণকে পরিচালিত করার চেষ্টা করেছেন। এই বাংলাদেশে তিনি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং শাহবাগ প্রশ্নে, শাপলা প্রশ্নে, ইন্ডিয়ার প্রশ্নে এক একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তিনি যেটা চেয়েছেন সেটাকেই জনগণকে সেইখানে লেজুরভিত্তি করিয়েছেন। অন্তত তারা লেজুরভিত্তি করতে চায় নাই, তাদের মধ্যে বিভাজিত করে একটা অবস্থা ক্রিয়েট করে রেখেছেন। কিন্তু আসলে রাষ্ট্র ওভাবেই চলা হচ্ছে যে আসলে জনগণ যেটা চায়, কিন্তু সেই জনগণের চাওয়ার মধ্যে ন্যায্যতা থাকতে হবে। যে আসলে ন্যায্যতার প্রশ্নে যে জনগণ যদি একটা কোনো অন্যায্য বিষয়, একটা মব চাইলো যে আমি রোজার মাসে দোকান পাট খোলা রাখতে দিব না, যে খাবে তাকে আমি পিটিয়ে মারবো, এই ধরনের জনতুষ্টি, আসলে এটাকে আমি জনতুষ্টি মনে করি। এটা একটা কিছু পার্টিকুলার গ্রুপ। আপনি ওই এলাকার অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেন, কোনো একটা ব্যবস্থার মধ্যে যান, ওই মানুষগুলো কিন্তু মনে করবে যে না, এটা হওয়া উচিত না, যেই ধরনের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে কিংবা যে ধরনের একটা এনার্কি তৈরি করা হচ্ছে। তো সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলেন কিংবা হচ্ছে একটা রাষ্ট্রের জনগণের ভিউটাই আসলে প্রকাশিত হওয়া উচিত বলে মনে করি। আপনি যেহেতু জনগণের ন্যায্যতার ভিত্তিতে সরকারের পরিচালিত হওয়া উচিত, ন্যায্য দাবির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, এখন তো জনগণের ন্যায্য দাবি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সেই জায়গায় সরকার আসলে কতটুকু উন্নতি করতে পেরেছে? আমি যদি মানে ফ্যাকচুয়ালি এটাকে বিবেচনা করি, আমার কাছে মনে হয় যে সরকার এই জনগণের দাবি মিট করতে ব্যর্থ হচ্ছে। কারণ জনগণের অনেক কিছুর বাইরে, এই যে সত্যি কথা বলতে এই জায়গায় আমি একমত পোষণ করি যে ইন্ডিয়ান জায়গাটা বা আমাদের ফরেন পলিসিগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বা অনেক ইমোশন। এখন কিন্তু মানুষ আর এই জুলাইয়ের গল্পও শুনতে চায় না। মানে আমরা যারা জুলাইয়ে রক্ত দিয়েছি কিংবা জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি, ওই সময় স্যাক্রিফাইসও শুনতে চায় না। কারণ কি? কারণ সে এই মুহূর্তে যখন সে জীবনযাপন করছে, সেই মুহূর্তের তার জীবনের নিরাপত্তাটা চায়, সেই মুহূর্তে সে আইন শৃঙ্খলা হচ্ছে স্বাভাবিক প্রস্তুত চায়। তার সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বর্তমান সরকার এইটাকে প্রপারলি মেকানাইজ করতে, আমরা জানি যে নানা ধরনের ষড়যন্ত্র আছে, নানা ধরনের দুর্বলতা আছে, একটা ভঙ্গুর রাষ্ট্র তাদেরকে হচ্ছে, তারপরেও স্পেসিফিকভাবে সব কিছুর বাইরে গিয়ে আইন শৃঙ্খলাকে যেভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল, সেইটাই সরকার দিতে আসলে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতা এই স্টেটটাকে আসলে আমি আবার একটু এখানে মেনশন করতে চাই যে এই স্টেটটা শুধুমাত্র আপনি পুলিশ প্রশাসন কিংবা আসলে উপদেষ্টাদের মধ্যে সীমাবদ্ধ আমি রাখতে চাই না। কারণ বর্তমান স্টেটের অংশীদার হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বা তার দোসর ব্যতীত যত পলিটিক্যাল পার্টি আছে, তারা সবাই এই স্টেটের অংশ। তাদের প্রত্যেকের এখানে অংশীদারিত্ব আছে এবং প্রত্যেকে স্টেটের পাওয়ার এক্সারসাইজ করেন, এবং রাষ্ট্রের সেনাবাহিনী এবং প্রশাসন, আমলা, এই 4-5টা স্টেক হোল্ডারের এখানে একটা ভূমিকা আছে, এবং এই ব্যর্থতাটা এই প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমানভাবে কিংবা কম বেশি আকারে এটা এখানে বর্তায়। অনেক ধন্যবাদ শান্ত আপনাকে। কামাল ভাই, আপনার কাছে আমি একটু শুনতে চাই যে জনগণের ব্যাপারে যেটা বলা হচ্ছিল, প্রধান উপদেষ্টা বারবার একটা কথা বলছেন,
গত কয়েকদিন ধরেই যে বাংলাদেশ যুদ্ধ অবস্থার মধ্যে আছে। আজকে পুলিশদের সাথে বৈঠকেও তিনি একই কথাই বলেছেন। তাহলে বাংলাদেশ যদি যুদ্ধ অবস্থায় থাকে, যুদ্ধ অবস্থার তো বেশ কিছু নিয়ম নীতি আছে, যুদ্ধ অবস্থায় আমরা কী ধরনের কার্যকলাপ করবো, এমনকি জরুরি অবস্থার মতো বিষয় যুদ্ধ অবস্থা জারি করা হয়, যেটা ইউক্রেনে করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে যুদ্ধ অবস্থার কথা বলার পরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যাচ্ছে না? আচ্ছা, আমি আগের বক্তব্যটা একটু ক্লিয়ার করি, ওটা আমি তখন ক্লিয়ার করতে পারি নাই। দেখেন, মানে 5ই আগস্ট কিন্তু একেবারেই আমাদের এদেশের মানুষ 5ই আগস্টের কথা বলতেছে বা এর কয়েকদিন পর পর্যন্ত টোটালি অ্যান্টি ইন্ডিয়ান ছিল। টোটালি কিছু একটা অংশ হয়তো বাদ ছিল, টোটালি অ্যান্টি ইন্ডিয়ান ছিল। তো প্রফেসর ইউনূস উনি তো একজন বিচক্ষণ ব্যক্তি, আমরা জানি। ওনার তো এটা ভাবা উচিত ছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের অনেক অসম চুক্তি আছে, ইন্ডিয়ার সাথে আমাদের নানা রকম বিষয় আছে ইত্যাদি। তো এইভাবে ইন্ডিয়াকে এইভাবে মানে কি বল যে ভীতি প্রদর্শনমূলক বক্তব্য না দিয়ে একটা মডারেট বক্তব্য দিয়ে রাখি। কারণ ইন্ডিয়ার সাথে তো আমাদের ডিলিং করতে হবে। অসম চুক্তিগুলো যদি বাতিলও করতে চান তাহলে তো ইন্ডিয়ার সাথে একটা বায়োলেটারাল একটা ডিপ্লোমেসি করতে হবে, তাই না? তারপরে দেখেন, অসম চুক্তি কিন্তু এখনো বাতিল হয় নাই বা একটু প্রক্রিয়াই শুরু হয় নাই। তার মানে কি, তার ওই বক্তব্য চুক্তিগুলো সব প্রকাশও হয় নাই, তার মানে কি ওনার ওই বক্তব্য টোটালি এটা একটা মানে কি বলে যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, আমি তাই বলবো। যেহেতু এখন পর্যন্ত অসম চুক্তি বাতিলের কোনো প্রক্রিয়াই শুরু হয় নাই, তার মানে কি, তার মানে আপনি সবই ঠিক আছে কিন্তু আপনি এক ধরনের আওয়াজ দিচ্ছেন, অ্যান্টি ইন্ডিয়ান একটা আওয়াজ দিচ্ছেন, এটা তো হলো না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আপনি বলতেছেন যে যুদ্ধাবস্থা, কার সঙ্গে যুদ্ধাবস্থা, এটা তো আমি বুঝলাম না কার সঙ্গে। এই যে উনি বলতেছেন যে একটা যুদ্ধাবস্থা, এটা কি মানে ইয়েটা কি, এনিমিটা কে, এই যুদ্ধ অবস্থার এনিমিটা কে, এটা তো ওনাকে স্পেসিফাই করতে হবে। এটা কি জনগণই এনিমি, না জনগণের একটা অংশ এনিমি, না জনগণ? এক মাস তো ডেভিল হান্ট চলেছে, তার মানে ডেভিল যারা ছিল, তাহলে ডেভিলদের সাথে যুদ্ধ অবস্থা, তাহলে বলেন, তাহলে ওটা বলতে হবে তো। তা নাহলে তো মানুষ মনে করবে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ অবস্থা বা মায়ানমারের সাথে যুদ্ধ অবস্থা, কারণ এই রোহিঙ্গা নিয়ে কিছু প্রবলেম আছে। এগুলো তো বলতে আপনাকে স্পেসিফাই করতে হবে। এই ধরনের মানে এটার কি বলে বাতেনি কথা বলে তো লাভ নাই, আপনাকে জাহির করতে হবে যে আমি কি বলতে চাই, তাই না? আর সবচেয়ে বড় কথা, যদি আপনি বলেন যে হ্যাঁ এক্সটার্নাল কোনো ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ, তাহলে আমি বলবো আমাদের ইকোনমি cannot afford any war. A war is the worst alternative to solve any problem in between two countries. এটা হচ্ছে সবচেয়ে বাজে বিকল্প, যুদ্ধ। পুরো ইউরোপ মিলে ইউক্রেনের যুদ্ধ সামলাতে পারছে না টাকা দিয়ে, অর্থ দিয়ে। এটা শুধু জানমালের ক্ষতি করে না, এটা আপনার ইকোনমি ডিস্ট্রয় করে দিবে। তো আমাদের ইকোনমি তো পারমিট করে না, আমাদের ইকোনমি অ্যাফোর্ড করতে পারবে না যুদ্ধ। সো কেন আমরা যুদ্ধের কথা বলি? যুদ্ধ বাদ। আর যুদ্ধাবস্থা বললে মানুষ তো এমনিতে টেরোরাইজড হয়ে যাবে, মানুষ সন্ত্রস্ত হবে, মানুষ, তাই না? মানুষকে তো আপনাকে ইয়ে করতে হবে, কি বলে যে একটা স্বাভাবিক জীবনের দিকে ধাবিত করতে হবে, তাই না? এই ধরনের টেনশন, এই ধরনের উত্তেজনা তৈরি করে মানে কি উদ্দেশ্য হাসিল করার চেষ্টা হচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না। প্রবলেম যেগুলি সেইগুলি বলেন। দেখেন, এই যে আপনি বললেন যে 6 মাস এই যে ব্যর্থতার কথা না, ব্যর্থতার কথা বলিনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি আমরা প্রত্যাশা করেছিলাম সেই পরিস্থিতি, শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি না, সব কিছু মিলে বলি। দেখেন, এনসিপি একটা নতুন পার্টি এবং তারা বলতেছে যে তারা রাষ্ট্র পুনর্গঠন করবে। এরা যে আহ্বায়ক, এই যে নাহিদ সাহেব সেদিন বললেন যে এই চিফ অ্যাডভাইজার, অন্যান্য উপদেষ্টা, সেনাপ্রধান, তারা যে বলেছেন যে জানমালের নিরাপত্তা দেওয়া হবে, হবে সব, তারা যে দায়িত্ব নিয়েছেন সেই এই ব্যর্থতার কড়ায় গণ্ডায় আমরা হিসাব নিব, উনি কিন্তু বলছেন এটা। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে নাহিদ সাহেব, আপনি নিজেও তো উপদেষ্টা ছিলেন, তাই না? তাই ব্যর্থতাটা কি প্রথম থেকে যে ব্যর্থতাগুলি ধরিতে, সেটার দায়িত্ব তো আপনার ঘাড়ও চাপে, নাকি এই 15 দিনে আপনি রিজাইন করার পরে এই 15 দিনে যে ব্যর্থতা সেটার কথা আপনি বলছেন, তাই না? এবং যদি বলেন যে এই ব্যর্থতা, তাহলে এই যে অভিযোগ উঠলো যে ওয়াসার আপনার চাকরিতে নাহিদ সাহেবের 2টা রিকমেন্ডেশনে চাকরি হয়েছে, সেটা ডেইলি বেসিসের চাকরি হোক বা পার্মানেন্ট চাকরি হোক, লিটল ম্যাটার্স। এখন বলা হচ্ছে যে এটা ডেইলি বেসিসের চাকরি, এটা টেম্পোরারি চাকরি, একটা সময়ের পরে চাকরি চলে যাবে। চাকরির ধরন যাই হোক, নাহিদ সাহেবের রিকমেন্ডেশনে 2টা চাকরি হয়েছে, এইটা কি প্রমাণ করে? চর্চাটা কি প্রমাণ করে? এবং দেখেন, নাহিদ সাহেব, ওনার জন্য কথাগুলি বলতেছি, উনি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সরকারি বাসভবনে বসে, 3টা গণমাধ্যম তাই বলছে, তাই না? তাহলে উনি উপদেষ্টার পদ ছাড়ছেন কিন্তু সরকারি বাসভবন ছাড়েন নাই। এবং ওনার কথাগুলি তো মনে হচ্ছে যে উনি সরকারকে ডিকটেট করতেছেন, মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, যেমন ধরেন
ইনি বলতেছেন যে কি বলে জুলাই ডিক্লারেশনের যদি ঐক্যমত্য না হয়, ঐক্যমত্য হওয়ার পরে আমরা নির্বাচনে ডাক দিব। এটা তো উনিকে ডাক দেওয়ার কি আছে? উনি ডাক তো দিবে হলো ইলেকশন কমিশন বা সরকার। তারপরে উনি ওরা হাসনাত এবং উনি নাহিদ সাহেব দুজনেই বলতেছেন যে এই স্বৈরাচারের বিচার না হওয়া পর্যন্ত, মানে আনটিল তাদের বিচার হয় ততদিন পর্যন্ত নির্বাচন করা যাবে না, এরকম একটা বক্তব্য। তো এগুলি মানে কি? এগুলি তো সরকারকে ডিকটেট করার মতো, তাই না? এগুলি তো ওনারা বলতে, তার মানে কি এই শেখ হাসিনার বিচার বা তার দোসরদের বিচার যদি আপনি ফর ইয়ার্স টুগেদার চলতে থাকে, এটা হইতে পারে, তাই না? এটা নিম্ন আদালত, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরকম যদি 3-4-5 বছর চলতে থাকে তাহলে নির্বাচন হবে না। এইটা তো মানে আমার কথা হচ্ছে যে দেখেন এখন এই মানে এনসিপি এটা পলিটিক্যাল পার্টি এটা হিসাবে আমরা দেখতেছি, কিন্তু মনে হচ্ছে যে এটা এক সরকারের একটা অর্গান। আমার কাছে আমার কাছে যে পারসেপশনটা তৈরি হচ্ছে আর কি, যে এটা মানে বিরোধী দল না, এইটা সরকারেরই এক ধরনের অর্গান। তা না হলে এরকম কথাবার্তা কেন হবে? এবং তারা এই যে হেলিকপ্টার, এই যে বলতেছে এগুলি হাস্যকর ব্যাপার, সিট খালি ছিল উঠে গেছি, এটা তো হলো না। হ্যাঁ, মানে তারপরে মানে বলতেছে যে আমাদের চাঁদা কারা দিচ্ছে, ফান্ডার কারা, আমরা নাম প্রকাশ করলে তাদের বিপদ হতে পারে বলে আমরা করতেছি না। এটা কি মিন করে? এটা তো মিন করে যে মানে একটা হইতে পারে যে স্বৈরাচারের দোসরদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে, অথবা একটা হইতে পারে যে মানে সরকারের আনুকূল, মানে সরকারের গুড হিউমারে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো অল টুগেদার এটা একটা আমার কাছে ঠিক মানে যেমন বিএনপি যেরকম বিরোধী দল, বা ধরেন এই লেফটিস্ট পার্টিগুলি যেরকম বিরোধী দল, কিংবা ইভেন জামাত যেরকম বিরোধী দল, আমার কাছে এনসিপি কি সেরকম বিরোধী দল মনে হচ্ছে না। যেমন মনে হয় একটু শান্তকে এই উত্তরগুলো দেওয়ার সুযোগ দেওয়া উচিত। একটু আপনি বলবেন যে আপনাদের এনসিপি সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছে, কিন্তু এনসিপি যিনি আহ্বায়ক তিনি সরকারে ছিলেন, তার সময়ের ব্যর্থতাগুলো তিনি বিচার করবেন কিনা, হিসাব নেবেন কিনা, তারপর হচ্ছে স্বৈরাচারের দোষদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে কিনা, এইরকম নানাবিধ প্রশ্ন, এবং সরকারের আপনারা অর্গান কিনা, এইরকম প্রশ্ন কামাল ভাই করলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কামাল ভাই কয়েকটা প্রশ্ন তুলেছেন, আমি সবগুলোরই একটা একটা করে বলছি। যে প্রথম, নাহিদ সাহেব যখন সরকারে ছিলেন, আমাদের গণঅভ্যুত্থানের পরে ছাত্রদের একটা অংশ প্রতিনিধি সরকারে গিয়েছিল যে এই রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে এখন যে পরিস্থিতি সেটা সামলাতে হবে, এবং নাহিদ সাহেব ছেড়ে আসার আগেও একাধিকবার বলেছেন যে আসলে মানে ছেড়ে আসার পরে বলেছেন যে আসলে সরকারে থেকে যেই রাষ্ট্র গঠনের যে কাজ সেটা আসলে পুরোপুরি সম্ভব হচ্ছে না, এই জন্য আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে হবে। সেই জায়গা থেকে তিনি এসেছেন। এখন তিনি যখন আসলেন এবং সরকারের হিসাব নেওয়ার কথা যখন বলছেন, তখন কিন্তু তিনি জনগণের যে ভাষাটা, সেই ভাষাটাকে তিনি ন্যারেট করছেন, এবং সেই ভাষার মধ্যে কিন্তু নাহিদ সাহেব যেই 6 মাস সরকারে ছিলেন সেই হিসাবটাও কিন্তু পড়বে। নাহিদ সাহেব সহ সে আলাদাভাবে বাদ দিয়ে এখন থেকে সরকার হিসাব শুরু হবে এরকম না। নাহিদ সাহেব যখন বলেন যে এই সরকারকে জনগণের কাছে হিসাব দিতে হবে কিংবা আমরা এই হিসাবটা নিব, এটা যখন বলা হয় তখন কিন্তু অ্যাজ এ আমরা পলিটিক্যাল জনগোষ্ঠী হিসেবে আমাদের যে সমর্থন বা এই দেশের জনগণের ভাষাটা আমরা ন্যারেট করছি, সেই জায়গায় কিন্তু নাহিদ সাহেব যে উপদেষ্টা হিসেবে বলছেন না, আবার তিনি যে 6 মাস ছিলেন তাকে সেই 6 মাস বাদ দিয়ে ইন্টিমেট দিয়েও তাকে এই হিসাবটার কথা বলছেন। এটা পরিষ্কার, এটা আসলে রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিকভাবে তিনি এটাকে মোকাবেলা করছেন। এটাই আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড, যে এই সরকারের হিসাব দিতে হবে এবং আগের সরকারের কার্যক্রমের হিসাব আমরা নিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি বাসভবনে বসে, সরকারি বাসভবনে বসে ইন্টারভিউ দিয়েছেন। আমি যতটুকু জানি, এটা আমাকে হয়তো আরও একটু দেখতে হবে, যে সেটা হচ্ছে যে কেউ এই মন্ত্রিত্ব বা উপদেষ্টা ছাড়ার পরে সম্ভবত 2 মাস সময় পান তাকে স্থানান্তর হওয়ার জন্য। তো তিনি ছাড়ার পরপরই আসলে তিনি ইন্টারভিউ দিয়েছেন, তিনি যে সময়টা পান লিগেলি, সেই সময়টা হয়তো তিনি সেখানে থাকছেন, এবং তিনি যখন লিগেলি আর থাকতে পারবেন না তখন তিনি অবশ্যই সেখানে থাকবেন না। আর একটা যেই জায়গা সেটা হচ্ছে যে নির্বাচনের ডাক দেয়া বা নির্বাচনে অ্যাগ্রি করার যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন বিএনপি এখনো পরিষ্কারভাবে বলছে যে আমাদের যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদেরকে নির্বাচন দিতে হবে, এবং প্রত্যেকটা বক্তব্যে বিএনপি যত জায়গায় যত বক্তব্য দিয়েছে তার পরিষ্কার। তো বিএনপি যেমন নির্বাচন চায় এখনই, কোনো সংস্কার হোক বা না হোক, সে যেমন এখন একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়, একটা রাজনৈতিক দল সে কিন্তু মনেই করতে পারে যে আমার এই পরিমাণ সংস্কার হওয়ার প্রেক্ষিতে আমি নির্বাচনে যাব বা এই জিনিসটা চেঞ্জের প্রেক্ষিতে যাব। সেটা কিন্তু এমন না যে সরকারকে ডিটেক্ট করা, এটা আমার রাজনৈতিক দলের এবং আমার রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমি মনে করছি এটা জনগণের ভাষা, সেটাকে আমি প্রকাশ করছি। যে জুলাই প্রক্লামেশন বা জুলাই ডিক্লারেশনের কথা দেখেন, এখানে কিন্তু আমি মনে করি যে আমরা যদি সরকারি দলের অর্গান হইতাম,
কিংবা সরকারের যদি আমাদের এই পরিমাণ প্রভাব থাকতো বা সরকার হইতাম, তাহলে কিন্তু আমরা 31 তারিখে জুলাইয়ের ডিক্লারেশন আমরা দিতে পারতাম। সেটা কিন্তু পারি নাই। কারণ কি? কারণ আমরা সরকার না, এই জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, ওইখানে কিন্তু বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দলের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই সরকার ও সরকারের প্রেস সচিব এটা বলেছিল যে এইটা অতি দ্রুত সময়ের মধ্যে সকল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা সেটা আলাপ করেছি, আমরা জুলাই ডিক্লারেশনটা দিব। তার মানে আমরা মনে করি যে সরকার এই জায়গায় আমাদের সাথে এই বিষয়টা নিয়ে প্রতারণা করছে এবং রাজনৈতিক দলগুলো প্রতারণা করছে। আমার কথা হচ্ছে, আপনার দরকার নাই আমি যে প্রোক্লামেশন দিতে চাই বা ডিক্লারেশন দিতে চাই সেটাকে আপনি মেনে নেন। এই জুলাইয়ের ঘটনাটা তো আপনি স্বীকার করেন অ্যাজ এ রাজনৈতিক দল কিংবা অ্যাজ এ স্টেট। কেউ কি অস্বীকার করছে? আমি সেটাই বলছি, কেউ তো অস্বীকার করছে না, আপনি তো স্বীকার করেন। সেই স্বীকৃতিটা আপনি অফিসিয়ালি বলেন যে এই ঘটনাটাকে আমি এভাবে দেখি, এইটাকে আমি ডিক্লারেশন করতে চাই এবং এটাকেই আসলে আমি মনে করি এই জুলাইতে এটা ঘটেছিল। আমরা তো এটি এতটুকু স্বীকৃতি চাচ্ছি। এখন আপনি সবাই মৌখিকভাবে স্বীকার করেন, মৌখিকভাবে যেহেতু রাজনৈতিক দলগুলো স্বীকার করে, তার তো আসলে এটাকে লিখিতভাবে কিংবা আসলে এটাকে ডিক্লারেশন হিসেবে স্বীকার করতে কোনো সমস্যা দেখি না। আমরা মনে করি এই যে এখন এটাকে এড়িয়ে যাওয়া কিংবা এখন এটাকে তার অফিসিয়ালি স্বীকার না করা, এটা তো 2 বছর পরে সে অস্বীকার করতে পারে, এটাকে জাস্ট একটা রিজিম চেঞ্জ বলতে পারে। আমরা তো এটাকে রিজিম চেঞ্জ হিসেবে মানতে চাই না, এটা তো একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থান ছিল। তো এই জুলাইয়ের ডিক্লারেশন চাওয়াটা যদি আসলে সরকারকে ডিটেক্ট করা হয় কিংবা সরকারের অর্গান হয়, তাহলে তো এটা খুবই ভুল। কারণ নাহিদ সাহেবরা যদি সরকারে থেকে কিংবা এখন যদি নাহিদ সাহেবদের ওই পরিমাণ বা আমাদের এনসিপির ওই পরিমাণ সরকারে যদি প্রভাব থাকতো, তাহলে তো আমরা এই সরকারকে দিয়ে প্রজ্ঞাপন জারি করে কিংবা হচ্ছে আমরা জুলাই ডিক্লারেশন ঘোষণা করে দিতাম। কারণ আমরা এটাই চাচ্ছি যে আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে, গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে, এই দেশের জনগণ হিসাবে আমাদের যে ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতিটা চাচ্ছি। এবং যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই 22 সালের শেখ হাসিনার আমলে যে নির্বাচন কমিশন আইন, সেই আইনের ভিত্তিতে আমরা মনে করছি যে এটাও তো একটা প্রবলেমেটিক জায়গা। তো এইগুলোর ভিত্তিতে আপনার যে নির্বাচন করার জন্য দৃশ্যমান যে পুলিশ প্রশাসনের মাঠে শক্ত অবস্থান থাকার কথা, সেটি কি সরকার? কিন্তু আপনারা তো নির্বাচন কমিশন যখন পুনর্গঠন হয়, অনেক সিভিল সোসাইটি অর্গানাইজেশন থেকেও এ নিয়ে সমালোচনা হয়েছে। আমরাও বিরুদ্ধে করেছি স্পষ্ট, আমরা প্রেস রিলিজ দিয়ে এবং নির্বাচন কমিশনকে আমরা বলেছি যে স্পষ্টতই এইটা এক ধরনের জনগণের সাথে প্রতারণা। এবং বর্তমান নির্বাচন কমিশন তো আজকেও তারা বলেছে, সংস্কার কমিশনের ঐক্যমত্য কমিশনে তারা চিঠি পাঠিয়েছে যে অনেক বিরোধিতা করে, অমিল রেখে। এটাই তো দেখেন যে আপনি একটা নির্বাচন সংস্কার কমিশন করলেন, সেই সংস্কার কমিশনের কোনো রিপোর্ট আসলো না, তারা নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কিরকম তাদের মতামতটা কি, তারা কি চায় সে বিষয়ে কোনো মতামত আপনি নিলেন না। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি একটা মাঝখান দিয়ে নির্বাচন কমিশন পূর্বের আইনে গঠন করে দিলেন। এটা তো আমরা তখনও বলেছি যে এটা তো সংস্কার যে কমিশনটা হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন, তাদের সাথে এক ধরনের প্রতারণা বা তাদের সাথে এক ধরনের অবহেলা, যে আমি একজনকে বললাম ঘরটা মেরামত করতে, সেই মেরামতে সে ডিজাইন করছে, ইন দ্য মিন টাইম আমি হচ্ছে এখানে পিলার গেঁথে দিলাম, এটা তো হলো না। তো সেই জায়গাতে আমরা মনে করছি নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে সরকারকে, আমি তো আরো দেখছি যে এই সরকার যদি কারো কথায় বা কেউ যদি এই সরকারকে ডিটেক্ট করতে পারে, সেটা হচ্ছে বড় দল, আমরা বলি যাদেরকে যে বিএনপি এই সরকারকে সবচেয়ে বেশি ডিটেক্ট করতে পারে। তার আপনি দেখেন যে প্রত্যেকটা জেলায় উপজেলায় ডিসি, ইউনো, এসপি কারা হয়েছে, যারা গত 15 বছর নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের শিকার থেকে এখন তারা 4টা-5টা প্রমোশন পেয়ে হচ্ছে তারা ডিসি হয়েছে। সরকার তো আসলে শুধুমাত্র উপদেষ্টাদের দিয়ে চলে না, সরকার তো পুরো ফাংশন চলে একজন ইউনো থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত। যে আমরা আপনার কাছে আবার কামাল ভাই যে বিষয়টি নিয়ে আলাপ করছি, আমি 3টা বিষয় একটু বলতে চাই। সেটা হলো, প্রথম কথা হলো যে দেখেন, একটা নতুন পলিটিক্যাল পার্টি গঠিত হওয়ার পরে আমরা দেখছি আমাদের ইতিহাস বলে খুব স্ট্রাগল করতে হয়, হ্যাঁ, ফিনান্সিয়ালি স্ট্রাগল করতে হয়, নানা রকম স্ট্রাগলের মধ্য দিয়ে একটা পার্টি ডেভেলপ। আমরা যেরকম স্বাধীনতার পরে জাসদ করছি, হ্যাঁ, এই খাওয়ার পয়সা ছিল না, দুজনে ভাগ করে ভাত খাইছি, তারপরে নানা রকম স্ট্রাগলের মধ্য দিয়ে করতে করতে এখন অর্থনীতি বড় হয়েছে না। আচ্ছা বলছি, আচ্ছা যেমন ধরো লেফটিস্ট যে পার্টিগুলো সে স্ট্রাগল করে, বা অন্য এই যে নতুন পার্টি যেগুলি মানে ঘোষণা দেয় যে একটা, দেখবেন যে অমুকে একটা পার্টি করতেছে, কিন্তু এগুলি আগায় না কেন? আগায় না হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট পায় না বা মানে সেইভাবে স্ট্রাগল করতে পারে না। আমরা দেখছি এনসিপি, তাদের কোনো স্ট্রাগল নাই, তাদের কোনো ফিনান্সিয়াল টেনশন নাই, তাদের কিছুই নেই। তারা একটা মানে মনে হচ্ছে যে একটা স্বচ্ছন্দ একটা ইসের মধ্য দিয়ে তারা মানে সাঁতার কেটে মানে পার হয়ে যাচ্ছে নদী। তো একটা দল, পাবলিক পারসেপশনটা এটা তো হতেই পারে যে একটা নতুন দল, তাও আবার ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র, তারা এইভাবে মানে কোনো স্ট্রাগল ছাড়া, ফিনান্সিয়াল স্ট্রাগল ছাড়া, কোনো ধরনের স্ট্রাগল ছাড়া কিভাবে মানে অ্যাক্টিভিটি পরিচালনা করতেছে। এত বড় একটা সমাবেশ করলো, প্রচুর লাখ লাখ টাকা খরচ হলো, যে যখন তখন হেলিকপ্টারে উঠতেছে, যখন তখন করতেছে। তো এইটা তো সাধারণ মানুষের এই কনসেপশন আসতেই পারে যে এইটা সরকারের আনুকূল্যে একটা দল, এটা আসতেই পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ তাদের কোনো স্ট্রাগল নাই। আচ্ছা, 2 নম্বর কথা দেখেন, উনি ইন্ডেমনিটির কথা একটা বললেন, এইটা আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, খুব অদ্ভুত ব্যাপার, এই এনসিপিটা কি হলো? এনসিপি হয়েছে আপনার ন্যাশনাল
কি বলে যে সিটিজেন পার্টি ইয়ে থেকে কমিটি থেকে রূপান্তর হয়েছে, হ্যাঁ, মানে ন্যাশনাল নাগরিক কমিটি, নাগরিক কমিটির রূপান্তর হচ্ছে এনসিপি। এখন নাহিদ সাহেব বলতেছেন যে এনসিপি গঠিত হওয়ার পরে যেহেতু ওই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী বা সমন্বয়কের আর এক্সিস্ট করতেছে না, সুতরাং এখন যদি বৈষম্য বিরোধী কেউ সমন্বয় বা কেউ যদি কোনো অপরাধ করে আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, এটা কিন্তু তারা বলতেছে। আচ্ছা, তাইলে কি দাঁড়ালো? তার মানে উনি স্বীকার করে নিলেন যে এনসিপি করার আগে বৈষম্য বিরোধীরা অথবা সমন্বয়করা নানা রকম অপকর্ম করছে, যেটা শাস্তিযোগ্য ছিল, কিন্তু তাদেরকে শাস্তি মানে আইনের আওতায় আনা হয় নাই। উনি তো ইন্ডিমনিটি দিয়ে ওই মানে এখন তো আর উনি বলতেছেন যে এখন সমন্বয়কদের দায়িত্ব আমাদের না, যেহেতু এটা পার্টি হয়ে গেছে, এনসিপি হয়ে গেছে, তাই না? তো তাইলে উনি প্রকারান্তরে স্বীকার করলেন যে এনসিপি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বৈষম্য বিরোধীরা এবং সমন্বয়করা নানা রকম অপকর্ম করছে। আচ্ছা, যাই হোক, ইন্ডিমনিটি দিয়ে দিলেন। তো এখন যে মানে কি বলে যে অপরাধ, এই যে এনসিপি হওয়ার পরে অন্তত 20 জন সমন্বয়ক আপনার গ্রেপ্তার হয়েছে, তাহলে এদের বিচার নিশ্চয়ই হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা এটা আশা করতে পারি। 3 নম্বর কথা হচ্ছে, দেখেন আপনার অনুষ্ঠানে কিন্তু আমি বলে গেছিলাম যে মানে এই যে রাজনৈতিক দলগুলোর যে ভাঙন প্রক্রিয়া, আমি বলছিলাম, দেখেন আমার কথাটা ফলে যাচ্ছে, কিন্তু ফলে যাচ্ছে এই অর্থে যে আপনার আগামী এপ্রিল মাসে আরেকটা পার্টি করার কিন্তু ঘোষণা নাগরিক কমিটি থেকে যারা আসলে এই কমিটিতে আসেন নাই, শিবিরকে কেন্দ্র করে। যেমন ধরেন আপনার ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ছিল জোনায়েদ এবং রিফাত, পুরো নাম তো মনে রাখা কঠিন, এত নাম, বড় বড় নাম, মানে এগুলি আমাদের উপর অত্যাচার। হ্যাঁ, তো যাই হোক, এবং সম্ভবত বৈষম্য বিরোধীদেরও একটা পার্টি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আচ্ছা, দেখেন এরা কি হলো যে এনসিপিতে কিন্তু এই যে মানে জোনায়েদ এবং রিফাতের অনুসারী কিন্তু অনেক এনসিপিতে। হ্যাঁ, আর যেহেতু জোনায়েদ এবং রিফাতকে মানে গুরুত্বপূর্ণ পদ দেয়া হয় নাই, আমি যেটা ওই গত মানে শোতে বলছিলাম যে আসলে আদর্শ কিছু না, নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই হচ্ছে আসল কথা, দল ভাঙার মূল কথা। তো যেহেতু তারা সেইভাবে পদ পায়নি, তারা একটা দল করবে। যখন তারা দল করবে এপ্রিল মাসে, তখন এনসিপি থেকে এনসিপিতে যারা জোনায়েদ এবং রিফাতের যারা অনুসারী, তারা বের হয়ে যাবে। তার বের হয়ে যাওয়া মানে কি? এনসিপি দুর্বল হয়ে যাওয়া। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যে আমরা কিন্তু এখনো মানে টুকটাক বিরোধ দেখতে পাচ্ছি। আপনি শুনতেছেন আমার কথা? জি, টুকটাক বিরোধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এগুলি অ্যাগ্রিমেন্টে কিন্তু শার্প হবে, আমি বলে দিলাম, এগুলি শার্প হবে। এবং যেমন ধরেন ওই যে এখন টেলিভিশনে আমাদের সময় কম, আচ্ছা বলছি, এখন টেলিভিশনের যে ওই নারীর যে বক্তব্যটা যেটা হয়েছে, ওইটা তো হাসনাত আবদুল্লাহ সামান্তার কথা বলছেন আপনি? না, ওই যে গালি দিছে, জি, ওই যে একটা টেলিভিশনে। দেখেন হাসনাত আবদুল্লাহর বক্তব্য একরকম, আবার ওই যে হান্নান মাসুদের বক্তব্য একরকম, এক ধরনের কন্ট্রাস্ট আছে আর কি। এবং নানা বিষয়ে কিন্তু আমি যেটা খবর পাইছি যে মানে এটা আপনি মনে কিছু করেন না যে একটা বিষয়ে হয়তো সার্জিস ইন্টারফেয়ার করতেছে, সেখানে হয়তো হাসনাতের, আমরা এটা একটু শান্তর কাছে শুনি, একটু আপনি উত্তরগুলো দিবেন। তখন এই বিরোধগুলো ধীরে ধীরে সময় কম, আপনি একটু দ্রুত। আচ্ছা, আমি হচ্ছে একটা বিষয় একটু এটার আগে একটু বলতেই হবে, সেটা হলো যে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন যে এখন সমন্বয়ক পরিচয়ে যদি কেউ এলাকায় যায় তাহলে সেটা আইনি ব্যবস্থা। বিষয়টা হচ্ছে যে এর মানে এটা খুবই মানে এটা আমি জানি না এসেন্সটা ধরতে না পেরে করেছেন নাকি তিনি ভাষার খেলাটা ইচ্ছা করে করেছেন। সেটা হচ্ছে যে এটা একেবারে ভাষার মারপ্যাচ দিয়ে ভাই ব্যাখ্যা করেছেন, যে বলেছে কি যে এখন যেহেতু এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা স্থগিত হয়েছে কিংবা আসলে নাগরিক কমিটির ভাবে আর কাজ করছে না, এখন এলাকাগুলোতে যদি সমন্বয়ক পরিচয়ে কেউ যায়, এখন শব্দটা নিয়ে ঝামেলা। জি, তো বিষয়টা হচ্ছে এর মানে কিন্তু কখনোই এটা দাঁড়ায় না যে এর আগে এরা অন্যায় করতে পারতো। এর একাধিকবার কিন্তু বলা হয়েছে যে সমন্বয় পরিচয় কেন, যে কোনো পরিচয় কিন্তু অন্যায় করলে সেটা ইন্টিমিডিয়েট দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টা হচ্ছে যে এখন এই পরিচয়টা যদি বিএনপির একটা কমিটি এক জায়গায় ভেঙে যায়, তখন বলবে যে ওইখানের কমিটি কিন্তু সভাপতি হিসেবে কেউ পরিচয় দিতে পারবে না, সেটা সে অপরাধ করুক বা না করুক। এটা হচ্ছে এই বিষয়টা ছিল। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ভাই যেটা বলেছেন যে এই ভিতরে ভাঙন তৈরি হচ্ছে কিনা, কিংবা হাসনাত এক ধরনের, অর্থের উৎস, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাসনাত এক ধরনের বক্তব্য দিচ্ছে, হান্নান হোসেন এক ধরনের বক্তব্য দিচ্ছে, এটা আসলে এক ধরনের ক্ল্যাশ দেখেন। আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটাই এক ধরনের মানে যে নেতৃত্ব চর্চার এক ধরনের বিউটি। আমার কাছে মনে হয় যে সেখানে একটা ইন্ডিভিজুয়াল একটা মতামত দুইটা ব্যক্তিরই আছে, এবং সেই মতামতের কারণে দুইজনকে ডোমিনেট হতে হচ্ছে না কেউ কারো দ্বারা।
সে বলতে পারছে এখানে এই ধরনের স্টেপ নেওয়া উচিত, আরেকজন বলছে যে না এটা এই ধরনের, আমি এটা মনে করি। এবং এই দুইটা মতামত দিয়ে এবার তারা একসাথে পার্টিগতভাবে একটা লাইন ঠিক করা সম্ভব, এবং সেই লাইনে আবার একসাথে রাজনীতি করা সম্ভব। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমাদের যেটা হয়েছে, আমরা শুরু থেকেই বলেছি যে আমরা পরিবার এবং ব্যক্তি এই কেন্দ্রিক রাজনীতি আমরা দাঁড় করাতে চাই না। আমাদের এই ধরনের প্রিভিয়াস অভিজ্ঞতা আছে যে আসলে সেটা হলে একজন ব্যক্তি কোন জায়গায় উঠে যায়। সে কারণে আমাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয়তা আছে, যেমন আমাদের কমিটিতে সুপার 10 বা 10 জনের কথা বলা হয়েছে যারা আমাদের পুরো বিষয়গুলোতে আছে, আবার 4-5 জন। এটা বুঝতে পেরেছি। আপনি একটু, আমাদের সময় একদমই 2 মিনিট আছে, আপনি একটু বলবেন যে এই অর্থের উৎস নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়েছে, কামাল ভাই আজকেও প্রশ্ন করলেন, আপনারা কেন এটা পরিষ্কার করতে পারছেন না? আচ্ছা, না আমরা যতবারই প্রশ্নটা এসেছে আমরা পরিষ্কার করেছি। বিষয়টা হচ্ছে যে ভাই বলছেন যে একটা রাজনৈতিক দল হলেই যে অভাবের মধ্যে থাকতে হয়। আমি এটাকে দুইভাবে দেখি। এটাকে একটা ইতিবাচক একটা দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের ব্যাখ্যা, যে আমাদের যতগুলো অর্থ নিয়ে প্রশ্ন এসেছে আমরা সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের এখন পর্যন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেইভাবে অর্থের মানে কথা আমাদের ব্যাপারে বলা হচ্ছে ওই রকম অর্থ আমাদের প্রয়োজনই হচ্ছে না, কারণ আমরা খুবই মিনিমালিস্টিক ভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি। 1 2 নম্বর হচ্ছে আমাদের এই 214 জন ব্যক্তি প্রত্যেকে আমাদের মাসে সর্বনিম্ন 1000, সর্বোচ্চ 10,000 20,000 টাকা পর্যন্ত চাঁদা দেয়, সেটাও মাসে প্রায় 3-4 লাখ টাকার মতো আসে। আজকে আমি এখানে টকশোতে এসেছি, আমারও এই টাকার 50%। বুঝতে পেরেছি শান্ত, আমরা শেষ করতে হবে, একটু কামাল ভাইকে সর্বশেষ 30 সেকেন্ড একটু বলতে সুযোগ দিচ্ছি। আপনার এই কথাটা পাবলিক বিশ্বাস করবে না, এই যে বললেন না যে চাঁদা দিয়ে, এটা বিশ্বাস করবে না। যাই হোক, এই বৈষম্যের এই যে কি বলে সমন্বয়কের ব্যাপারটা বলতেছি, এনসিপি করার আগে সমন্বয়করা যখন কোনো অপরাধ করছে তখন কি নাহিদ ইসলাম তাদের বলছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেওয়ার কথা বলছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। ওইভাবে জেনারেলি বলেন অনেক সমন্বয়ক নানা রকম অপকর্ম করছে এবং নাহিদ, হাসনাত আব্দুল্লাহ এগুলোর ব্যাপারে কোনো নাক গলায় নাই। এখন যেহেতু বলতেছে যে আমরা এখন এনসিপি হয়ে গেছে, এখন আর সমন্বয়কদের ব্যাপারে আপনারা কি করবেন করেন, তার মানেটা হচ্ছে যে এটা ক্লিয়ার যে এখন তারা রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না। তাহলে আগে কিন্তু রেসপন্সিবিলিটি নিছে, এটাই প্রমাণ করে আগে রেসপন্সিবিলিটি নিয়েছে বলেই তো এখন আর নিতে চাচ্ছে না। তাহলে এই প্রশ্ন আসবে কেন? কমিটি এক্সিস্ট করার বিষয় এটা আসলে, এটা এখন আগে যে তাকে শেল্টার দেওয়ার বিষয়ের সাথে এটা রিলেটেডই না। জি, অনেক ধন্যবাদ কামাল ভাই এবং শান্ত আপনাদের উভয়কে। আমরা আসলে প্রত্যাশা করি যেভাবে আমরা বড় মাঠের খেলোয়াড়ের কথা আজকে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরাও বড় মাঠের খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। তবে তার আগে বাংলাদেশের ভেতরে যে ছোট মাঠের খেলা, সেটিও আসলে একটা সুন্দর জায়গায় যে একটা শান্তিপূর্ণ পরিবেশে তৈরি হোক, সেটাও আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।